কমরেড, মঞ্চে উপস্থিত রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব, যে সমস্ত কমরেডরা, সাথীরা, বন্ধুরা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। আমার খুব বেশি কিছু বলার নেই, এর আগের বক্তারা আমাদের যা যা কথা বলার মোটামুটি বলে দিয়েছে। আমরা এখানে আসার আগে পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্বের উদ্যোগে বিভিন্ন শহীদের বাড়িতে গিয়েছিলাম। পশ্চিম মেদিনীপুর জেলার দুই শহীদ, কমরেড জিলফাই মন্ডল, কমরেড তিলক টুডু, তাদের বাড়িতে একজনের বাড়ি থেকে আর একজনের বাড়ি পর্যন্ত লম্বা রাস্তা আমরা হেঁটেছি। 46 ডিগ্রি 47 ডিগ্রি টেম্পারেচার, পশ্চিম মেদিনীপুরের সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে। আমাদের মনে পড়ছে, আমি আর দেবাঞ্জন ছিলাম, দেবাঞ্জন ছবিটা পোস্ট করেছে, ভিডিওটা ফেসবুকে। তিলক টুডুর বাড়ি থেকে আমরা তিলকের যে পতাকা, যে রক্তখচিত পতাকা, সেই পতাকা নিয়ে হাঁটছি, মিছিল করছি। আমাদের মিছিলের একদম শুরুতে, একদম সামনের সারিতে একটা ছোট্ট বাচ্চা, ক্লাস 2 তে পড়ে, সে পায়ে চটি নেই, পায়ে চপ্পল নেই, ওই তিলক স্কোয়াড, তিলক বাহিনী সেই লেখা ব্যানারটা ধরে হাঁটছে লম্বা রাস্তা। আমরা বারবার ওকে জিজ্ঞেস করছি, তুই খালি পায়ে হাঁটছিস, বৃষ্টি পড়ছে, কাদা হচ্ছে, তোর অসুবিধা হচ্ছে না? ছোট্ট বাচ্চা, বেশি কথা বলে না, খালি মাথা নেড়ে বলছে যে না, অসুবিধা হচ্ছে না। আসলে তিলক টুডুর মাটি জানে, তিলক টুডুরা জানে, এই ভারতবর্ষের, এই বাংলার প্রান্তিক মানুষেরা জানে, এমন হাজার হাজার খালি পা বাচ্চার একমাত্র ঠিকানার নাম ভারতের ছাত্র ফেডারেশন, তাদের ভালোবাসার স্কোয়াডের নাম ভারতের ছাত্র ফেডারেশন, তাদের ভরসা, তাদের মনের ভিতরকার কষ্টের, যন্ত্রণার, আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানার নাম ভারতের ছাত্র ফেডারেশন। পশ্চিম মেদিনীপুর জেলা, ওই এলাকার কেশপুর এলাকা, আমরা নাম শুনেছি অনেক। কেশপুর এলাকায় কলেজ ছিল না কোনো, বামপন্থীরা ছাত্র আন্দোলন করেছেন, বিভিন্ন জায়গায় বাইরের কলেজে পড়েছেন, আর কেশপুরে এসে ফিরে মনে করেছেন আমরা ছাত্র হলাম, আমরা পড়াশোনা করলাম, আর আমার গ্রামের ছেলেটা মেয়েটা দূরত্বের কারণে যে পড়াশোনা করতে পারলো, লোকের বাড়িতে গিয়ে টাকা চেয়েছে, লোকের বাড়ির 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা জমা করে সুকুমার সেনগুপ্তর নামে আমরা ওখানে কলেজ করেছিলাম। জমি বামপন্থীরা দিয়েছে, কলেজ করার ইনফ্রাস্ট্রাকচারের টাকা সাধারণ মানুষ দিয়েছে, বামপন্থীরা কালেক্ট করে দিয়েছে। কমরেড সুকুমার সেনগুপ্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কমরেড সুকুমার সেনগুপ্ত এই ভারতের লাল ঝান্ডার কর্মী ছিলেন। ওই আমাদের মতো যারা মনে করেন যে बस आजादी काफी नहीं है, हमें ऐसी आजादी चाहिए जहां पे इस देश का गरीब नौजवान उनके हाथ में आजादी हो, তাদের মধ্যে ছিলেন। শহীদের নামাঙ্কিত কলেজের ভিতরে ঢুকতে দেয়নি ওরা, আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। যে শহীদ মূর্তি আমরা তৈরি করেছিলাম তাতে মালা দিতে দেয়নি তৃণমূলীরা, বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আর সুকুমার সেনগুপ্তর প্রতিকৃতিতে মালা দিতে দিতে ওখানকার সাধারণ ছাত্রছাত্রীরা শপথ করেছে আগামী দিনে ওই কলেজের ছেলেমেয়েরা যখন নির্বাচনে লড়বেন, নির্বাচনে জিতবেন, আজকে যারা আমার শহীদকে মালা দিতে দিল না তাদের কলেজ ঢোকা বন্ধ করে দেবেন, দুষ্কৃতীদের কলেজে ঢোকা বন্ধ করে দেবেন, শপথ নিয়ে এসেছেন তারা। কেশপুরের কথা শুনেছি আমরা, আজকের যিনি মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছিলেন কেশপুর হবে সিপিএম এর শেষপুর, শুনেছিলেন? কেশপুরের অফিসে গিয়ে দেখবেন 47 জন শহীদের নাম, একটা ব্লকের মধ্যে এত শহীদ কোথাও হয়নি। তার মধ্যে প্রথম যে নামটা, তার বয়স 12 থেকে 13 বছর, স্কুলের ছাত্র, এসএফআই করতে বলে খুন হয়েছে। যারা মনে করেছিলেন কেশপুরকে শেষপুর করে দেবেন, আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে দেখলেন, ওই কেশপুরের রাস্তায় দাঁড়িয়ে দেখলেন যেখানে তিলক টুডুর গ্রামে আমাদেরকে শাসিয়ে আসা হয়েছিল, যেখানে যদি এসএফআই সভা করে কাউকে আর গ্রামে থাকতে দেওয়া হবে না। আমরা যখন আমাদের ছোট্ট মিছিলটা নিয়ে গ্রামের ভিতরে ঢুকলাম, গ্রামের মায়েরা, বোনেরা, সাধারণ মানুষরা আমাদের মিছিলে এসে জানান দিল আসলে লাল ঝান্ডার শেষপুর হয় না, আসলে লাল ঝান্ডাকে খুন করে শেষ করা যায় না। প্রত্যেক বীর শহীদের খুন থেকে, রক্ত থেকে নতুন নতুন করে তিলক, আনিস, সৈফুদ্দিন, স্বপনরা, সুদীপ্তরা তৈরি। আমার কথা লম্বা করার আর নেই, তবে যেটুকু বলে শেষ করা। সৌভিক বলেছে বলার আগে, দেবাঞ্জনরা বলেছে, অনুব্রত মন্ডল নামে অনেক বড় নেতা আছে। এখানে যে পুলিশ কর্মীরা রয়েছেন, আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে সমস্ত চাকরিহারা যারা রাস্তায় নেমেছিলেন তাদের উপর পুলিশি আক্রমণ হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি কোনো কথা বললে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই পুলিশের ডান্ডা নিয়ে আমাদের উপর তেড়ে আসে। আমরা সুদীপ্ত গুপ্তকে ভুলিনি, আমরা মইনুল মিত্তাকে ভুলিনি, যাদেরকে পুলিশরা পিটিয়ে খুন করেছিলেন। আপনারা ভিডিও রেকর্ডিংটা শুনেছেন, একজন জেল খাটা আসামি একজন পুলিশের বড় কর্তাকে ফোন করে বলছে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তোর মাকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস। পরের কথাগুলো আমি বলছি না, আমার শিক্ষা, আমার সম্মান, আমার রুচি তাতে বাঁধে। আপনার বাড়ির কাউকে এমন কথা বললে আপনি কি করতেন? আপনার বাড়ির মহিলাদের সম্পর্কে এমন কথা বললে আপনি কি করতেন? রাখতেন? রাগ হতো? শরীরের রক্ত গরম হয়ে যেত? আমরা কি দেখলাম, যার সম্বন্ধে, যার প্রতি এই সমস্ত কথাগুলো বলা, তিনি বারংবার বলে গেলেন আপনি কি কথা বলছেন স্যার? একজন জেল খাটা আসামি যে আমার বাড়ির মহিলাদের সম্মান লঙ্ঘিত করার কথা বলছে, তাকে স্যার ছাড়া অন্য কিছু বলার অধিকার, ক্ষমতা পশ্চিমবঙ্গের পুলিশের নেই। সেই পুলিশ আমার আপনার সম্মান, তিলোত্তমার সম্মান, আমাদের সম্পর্কগুলোকে বাঁচাবে কি করে? আমি আপনাদের বলছি, পুলিশের যে বন্ধুরা আমাদের কথা শুনছেন, বিভিন্ন সরকার আসবে, বিভিন্ন সরকার যাবে, অনেক এরকম অনুব্রত মন্ডল পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এবং চলে এসেছে, কিন্তু যা যাবে না তা হলো আপনার ওই বর্দির সম্মানটা, সেই সম্মানটাকে ভূমিষ্ঠ করবেন না।
আজকে যাদের উপর লাঠির বাড়ি মারছে, আজকে যাদের কলার ধরছেন, আজকে যাদের জেলের মধ্যে পড়ছেন, যদি সত্যিকারের নির্বাচন হয়, যদি সত্যিকারের মানুষ ভোট দিতে পারে, কিছুদিন পরে সেই মানুষগুলোকেই হাত তুলে সেলিউট আপনাদের করতে হবে, এই কথা আপনারাও খুব ভালোভাবে জানেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাকে বাঁচানোর লড়াই আপনাদেরও তো লড়াই। আপনার বাড়িরও ছেলে মেয়ে আছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে অ্যাডমিশন নিতে পারেনি, কারণ পশ্চিমবঙ্গের সরকার তার অ্যাডমিশন পোর্টাল করেনি। আপনার বাড়িতেও ছেলে মেয়ে আছে তো, যার কলেজে ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ পাওয়ার কথা ছিল। আপনার বাড়িতেও তো একটা ছেলে মেয়ে রয়েছে যে বিনোদনের মতো স্বপ্ন দেখতো ডাক্তার হবে, কলেজে যেতে পড়াশোনা করতো। আপনি যদি না চান আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাক, পুরে খাপ হয়ে যাক, তাহলে আমি বলবো এই লড়াই আপনাদেরও। আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে থাকুন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে। ধর্মের নামে, জাতের নামে প্রতিদিনের ভেদাভেদ থেকে আমাদেরকে সামনে আসতে দিন, একসাথে হাতে হাত রেখে লড়তে দিন আমাদের। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি পশ্চিমবঙ্গের বুকে এই যে অমানিসা, এই যে অন্ধকার, এই অন্ধকার নিশ্চয়ই একদিন কেটে যাবে। যে কথা বলে শেষ করা, শহীদ পরিবারের আত্মীয় তারা রয়েছেন এখানে, তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা আমরা শুনেছি। গতকাল মুর্শিদাবাদে আমি যাদের বাড়িতে ছিলাম, ইনসিডেন্টালি তারাও এক শহীদ পরিবার। মেয়েটির বাবা খুন হয়েছিলেন, তিনি বামপন্থী রাজনীতি করতেন বলে। প্রথমে 2 হাত কেটে নেওয়া হয়েছিল, তারপরে এতগুলো শরীরে কোপ মারা হয়েছিল যে হাসপাতালে নিয়ে যেতে যেতে উনি আর বাঁচেননি। সেই মেয়েটি শপথ নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, ভারতের ছাত্র ফেডারেশন করেছিল, কেউ তাকে দমাতে পারেনি। আমাদের মনে পড়ছে আমরা যখন জুলফাই মল্লিকের বাড়িতে গেছি, জুলফাই মল্লিকের ভাইপো আজকে এখানে উপস্থিত ছিল। জুলফাই মল্লিককে খুন করার পরেও জুলফাই মল্লিকের ভাইপো স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা তুলে ধরেছিল, কেউ তাকে আটকাতে পারেনি। আমার মনে পড়ছে কেরালার সৈয়দ আলী বলে একজন শহীদ হয়েছিলেন, তার ঘটনা। সৈয়দ আলী এই আমার আপনার মতো সাধারণ গরিব পরিবারের সন্তান, খুন হয়েছিলেন কলেজের মধ্যে এসএফআই করেন। বহুদিন পর একজন বাস চালক, তিনি গাড়ি চালাতে চালাতে তার গাড়ি খারাপ হয়ে গেছে, একটা গ্রামের সামনে দাঁড়িয়েছে, একটু জল লাগবে, একটি বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যখন জল নিচ্ছে তখন দেখছে তার যে দেওয়াল, সেই দেওয়ালের ওপর শহীদ আলীর ওই শহীদ হওয়ার একটা ছবি লাগানো আছে। যে ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন তিনি শহীদ আলীর ভাই। তিনি যে ভদ্রলোকের বাড়ি থেকে জল নিচ্ছেন তাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা এর ছবি আপনি লাগিয়ে রেখেছেন কেন? বলেছি আমার কমরেড, আমার সাথী, ভারতের ছাত্র ফেডারেশন করতে গিয়ে খুন হয়েছিল বহু বছর আগে, কিন্তু আমার কাছে ওর ছবিটা অমলিক। সৈয়দ আলীর দাদা তখন তাকে জবাব দেন যে আমি আসলে এই যা ছবি আপনি লাগিয়ে রেখেছেন আমি তার ভাই। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ওই শহীদ সৈয়দ আলীর জন্য তাদের মনের দুঃখ, যন্ত্রণা, স্মৃতি সবটা উজাড় করে দেয়। আসলে আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমাদের ভাষা আলাদা হয়, ধর্ম আলাদা হয়, জাত আলাদা হয়, রাজ্য আলাদা হয়, আমাদের ইতিহাসগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু শহীদের বাড়ি ছুঁয়ে, শহীদের মাটি ছুঁয়ে, শহীদের স্বজন ছুঁয়ে আমাদের মনের মধ্যে যা হয় তার কোথাও কোনো অন্তর হয় না। তাদের সবচেয়ে বড় পরিচয়, সে আমার সাথী, সে আমার সহযোদ্ধা, সে আমার কমরেড। আজকের এই হানাহানির সময়, আজকের এই ভাঙার সময় আসুন আমরা একে অপরের সাথী, কমরেড, বন্ধু হয়ে উঠি। এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো। শুকরিয়া।